আজকের আলোচনার বিষয় হচ্ছে পোস্টার ডিজাইন, তাই না? তো আজকে আমরা আপাতত ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। আসলে মেইন জিনিস হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করাই, হ্যাঁ। আর কন্টেন্ট গুলো তো আমাদের জাস্ট এর মধ্যে বসাই দিলে হয়ে যাবে। আচ্ছা, এই ধরনের কাজ যদি আপনাদের ফাইনাল অ্যাসেসমেন্টে আসে তাহলে কিভাবে করবেন, হ্যাঁ? এখানে কয়েকটা কাজ আছে। এখানে হচ্ছে প্যাটার্ন তৈরি করা আছে, তারপর হচ্ছে পেন টুল এবং হচ্ছে কার্বোসার টুলের ব্যবহার আছে, ব্লেন্ডিং মোডের ব্যবহার আছে, হ্যাঁ। তারপর হচ্ছে ট্রান্সফরমেশনের ব্যবহার আছে। এই কয়েকটা কাজ আমরা একসঙ্গে করব, করলেই পুরো এই পূর্ণাঙ্গ ডিজাইনটা আমাদের হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আর্টবোর্ড যদি আমাদের কাছ থেকে চেক করে নেয় ডকুমেন্ট সাইজ, ঠিক আছে, তাহলে কিভাবে চেক করব? জাস্ট হচ্ছে আর্টবোর্ড টুলের মধ্যে ডাবল ক্লিক করলে এখানে আর্টবোর্ড অপশন চলে আসবে। এখান থেকে আমরা এখানে সাইজটা দেখাই দিতে পারবো। যদি আমার সাইজ রিসাইজ করার দরকার হয় তাহলে এখান থেকে আমরা সেটা করতে পারবো, তাই না? আর্টবোর্ডের সাইজটা করতে পারবো। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যখন আমি আর্টবোর্ডে ডাবল ক্লিক করছি, আর্টবোর্ডের বাইরেও কিন্তু ডিজাইন দেখা যাচ্ছে। এই যে আর্টবোর্ডের বাইরে যে অংশটা দেখা যাচ্ছে, এটা কি বলেন তো? এটাকে বলা হয় ব্লিড, তাই না? এটা কি ব্লিড, অর্থাৎ আমাদের আর্টবোর্ডের বাইরে যে অংশটা থাকবে, ক্রপ মার্কের বাইরে বা ট্রিমের বাইরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে কি ব্লিড, তাই না? আর এই যে আর্টবোর্ড বরাবর যেটা দেখা যাচ্ছে সেইটাকে করতে হবে আমাদের, কি করতে হবে বলুন তো? ট্রিম করতে হবে বা ক্রপ মার্ক দিতে হবে, তাই না? আচ্ছা, এই ধরনের কাজ যখন আপনাদের শুধু ডিজাইন করতে বলবে তখন শুধু ডিজাইন করবে না। যদি বলে যে রেডি প্রিন্ট টেমপ্লেট, তাহলে এর আগে যে আমরা প্রসেসগুলো দেখছি সেই কাজগুলো করবো, তাই না? প্রিন্ট টেমপ্লেট করতে গেলে আমাদের এখানে মার্ক ব্যবহার করতে হবে, তারপর হচ্ছে প্রপ মার্ক, ট্রিম মার্ক, ব্লেড, অবশ্যই সেগুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর ইভেন আমরা যে আমরা হচ্ছে আমরা কি করি, আমরা রেডি প্রিন্ট টেমপ্লেট করি, যার কারণে আমাদের এইভাবে এই নিয়ম অনুযায়ী আমাদের কাজগুলো করতে হবে। তা যাই হোক, কথা না বাড়িয়ে কাজটা শুরু করে দেই। এই কাজের সাইজ হচ্ছে কত দেখা যাচ্ছে, 11 ইঞ্চি বাই 17 ইঞ্চি। এটা হচ্ছে কমন পোস্টার সাইজ, হ্যাঁ। আপনি যদি গুগল করেন পোস্টার সাইজ, কি দেখবো আমরা? পোস্টার সাইজ, তাই না? পোস্টার সাইজ, এই যে আসছে, ঠিক আছে। এটা কমন পোস্টার সাইজ 11 ইঞ্চি বাই 17 ইঞ্চি, এটা হচ্ছে স্মল। 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি, এটা হচ্ছে মিডিয়াম। আর বড় হচ্ছে 24 ইঞ্চি বাই 36 ইঞ্চি। এই যে 36টা আসছে, এই 36টা কোথেকে আসছে বলেন তো? আমাদের ব্লক থেকে আসছে, ঠিক আছে। 36টা ব্লক থেকে আসছে। যাই হোক, এগুলো হচ্ছে আমাদের কি, কিছু পোস্টারের কমন সাইজ দেওয়া আছে, স্মল, মিডিয়াম, লার্জ, হ্যাঁ, আরো বড়, স্ট্যান্ডার্ড, এগুলো আছে আমাদের পোস্টার সাইজ। তো এখান থেকে আমরা এই সাইজটা আজকে করবো, 11 ইঞ্চি বাই 17 ইঞ্চি। তাহলে এখানে আমরা কি করব? ইঞ্চ, এখানে কত দিব? 11, এখানে হইলো 17। আচ্ছা, ব্লিডটা আমরা আগেও করতে পারি, পরেও কিন্তু দিতে পারি। তো আমরা আগে থেকে দেই। আমি ব্লিডটা ধরেন যে 0.25 ইঞ্চ এইটা ব্যবহার করলাম। আর যেহেতু আমাদের রেডি প্রিন্ট টেমপ্লেট, অবশ্যই কালার মোড কি রাখতে হবে? সেম, ওকে। আমরা রাস্টার ইফেক্টের জন্য 300 পিপিআই রাখবো, দেন এখানে ক্রিয়েট। তাহলে আমাদের আর্টবোর্ডটা তৈরি হয়ে যাবে। এখন আমরা ডিজাইনটা করতে পারি। আচ্ছা, প্রথম আমরা এখানে ডিজাইনটা যদি খেয়াল করি, কয়েকটা ইয়ে আছে ব্যাকগ্রাউন্ড, আমরা যে কোনো একটা জায়গা থেকে শুরু করতে পারি। তো আসলে এখানে স্তরগুলো দেখেন, কোনটা নিচে আছে, তার উপরে কোনটা আছে, তার উপরে কোনটা আছে। আমাদের এইভাবে ধারাবাহিকভাবে কাজগুলো করলে আমাদের কি ঝামেলাগুলো কম হবে, তাই না? আচ্ছা, প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করবো একটা প্যাটার্ন দিয়ে। এই যে প্যাটার্ন ব্যাকগ্রাউন্ডটা, এটা আমরা তৈরি করব। এর আগেও আমরা প্যাটার্ন করছি, আজকেও করতেছি। এই যে এই প্যাটার্নটা তৈরি করার জন্য আমি এই টুলটা ব্যবহার করছি, পোলার গ্রিড। এই পোলার গ্রিডে দেখেন এখন শুধুমাত্র আমাদের এখানে বৃত্তটা দেখা যাচ্ছে। আবার বৃত্তগুলো আমি বাড়াইতেও পারি, কমাইতেও পারি, এর সঙ্গে আমি সেগমেন্টও যুক্ত করতে পারি। তো এগুলো আমরা কিভাবে করব? যখন আপনি এটা ড্রয়িং করবেন, ড্রয়িং করার সময় যদি আপনি আপ অ্যারো চাপেন, ওই বৃত্তগুলো বাড়বে, ডাউন অ্যারো চাপলে বৃত্তগুলো কমে যাবে, ঠিক আছে। এমনি ভাবে যদি রাইট অ্যারো চাপেন, আমার সেগমেন্টগুলো বাড়বে, আর লেফট অ্যারো চাপলে সেগমেন্টগুলো কমে যাবে, এক পর্যায়ে নাই হয়ে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এইভাবে আমরা, এটার স্পেসিফিকেশন নাই যে কয়টা বৃত্তখানে নিব, আমার ইচ্ছা মতো, যেহেতু আমি একটা প্যাটার্ন ডিজাইন করব, সেই ক্ষেত্রে আমার ইচ্ছা মতো আমি এটা করতে পারি, ঠিক আছে। আমি এই কয়েকটা বৃত্ত রাখলাম এখানে। আচ্ছা, এখানে আমি বৃত্তটা বসাচ্ছি, মানে প্যাটার্নটা আমি কত সাইজের করতে চাই এই অনুমান করে আইকেসিং করে আমি ধরেন যে প্রত্যেকটা ঘর আমার এরকম হবে, হ্যাঁ, মোটামুটি, তাহলে মানানসই হয়। আচ্ছা, আর কিছু করতে হবে না। এবার হচ্ছে এইটাকে সিলেক্ট করে আপনি কি করবেন? উইন্ডো
উইন্ডো থেকে হচ্ছে আমার কি প্যাটার্ন অপশনটা এনাবেল করতে হবে। যদি প্যাটার্ন অপশন এনাবেল এখানে থাকে আমার প্যানেল, তাহলে এনাবেল করার দরকার নাই, না থাকলে আমাকে এখানে এনাবেল করতে হবে প্যাটার্ন অপশন। ঠিক আছে, প্যাটার্ন অপশন করার পরে এখানে কি করতে হবে, গাইড সরি মেক প্যাটার্ন ওকে, এটা হইলো তাই না। এখানে তো আমার এটা হচ্ছে বৃত্ত, বৃত্তটা কিন্তু 360 ডিগ্রি, দুই দিকেই সমান কিন্তু মাপ আছে তাই না, স্কোয়ার সাইজের হয়ে থাকে বৃত্ত। এখন এখান থেকে যদি আমি এই যে টাইটেল টাইপটা যদি আমি এখানে চেঞ্জ করে দেই, তাহলে কিন্তু আমার কোনোভাবে আমার ওই ডিজাইনটার মতো হবে না। ঠিক আছে, যদি আমি এখানে এটা কম বেশি করে দেই, ঠিক আছে, ধরেন যেটা আমি এরকম করে সাইজ বাইজ কম বেশি করে দিলাম, তারপরে কিন্তু একটু না একটু গ্যাপ থেকে যাচ্ছে তাই না। তাহলে উইন্ডো থেকে এই প্যাটার্নটা তৈরি করার জন্য আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে উইন্ডো থেকে হচ্ছে আমার এখানে যেহেতু প্যাটার্ন অপশনটা এনাবেল নাই, আমরা এখান থেকে প্যাটার্ন অপশনটা এনাবেল করে ফেলবো, প্যাটার্ন অপশন। এবার এখান থেকে মেক প্যাটার্ন, ঠিক আছে, ওকে। এবার দেখেন এই যে গ্যাপটা দেখা যাচ্ছে না, এর মধ্যে আমরা কিন্তু ম্যানুয়ালি কাজ করতে পারবো। কিভাবে, জাস্ট হচ্ছে এখান থেকে আপনি একটা বৃত্ত নেন, নেওয়ার পরে এখানে যে কোনো একটা ঘরে আপনি এভাবে বৃত্ত ড্রয়িং করেন। এখানে একটা ড্রয়িং করলে সবগুলো জায়গা চলে যাচ্ছে তাই না। এটা হচ্ছে আমাদের প্যাটার্নের একটা সুবিধা। আচ্ছা, এবার হচ্ছে আমি কি করব, এটাকে জাস্ট আগে এখানে মেজারমেন্ট করি। আচ্ছা, এইটা করে নিলাম, ওকে। আচ্ছা, এবার হচ্ছে এই যে এই রেখাটা যে বরাবর গেছে, এই যে ভিতর ইয়েটা আমরা এরকম করব। তো এটা কিভাবে করতে পারি, এই যে ইফেক্ট, এখান থেকে হচ্ছে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, দেন এখান থেকে পাকার এন্ড বোল্ড, এই অপশনটায় যাব। যাওয়ার পরে এখান থেকে এখানে দেখেন পার্সেন্টেজ জিরো করা আছে, পাকার বোল্ড, আমরা এখান থেকে পাকারের দিকে আর কি কার্সরটাকে মুভ করব, হ্যাঁ, অথবা এখানে আমরা পার্সেন্টেজটা মাইনাস করে দিব, যতটা মানানসই হয় আমরা এখানে করে দিব, হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা কিন্তু একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়েছে, ইফেক্ট অ্যাপ্লাই করলে কি করতে হয়, এক্সপ্যান্ড অ্যাওয়ারনেস করতে হয়। আচ্ছা, এটাকে আমি রিসাইজ করে দিচ্ছি, এখানে যা করবেন সবগুলোর মধ্যে কিন্তু তাই হবে, সব জায়গায় কিন্তু একই হচ্ছে তাই না। এইটা হচ্ছে আমাদের প্যাটার্নের একটা সুবিধা। আচ্ছা, এবার এখান থেকে আরেকটা দরকার, আমি অবজেক্ট এখান থেকে পাথ, দেন হচ্ছে অফসেট পাথে গেলাম, হ্যাঁ। এবার এখানে আমি এটাকে মোটামুটি মানানসই করছি, দেন এখানে ওকে। তাহলে দেখেন এইটা দ্বারা পুরো ব্যাকগ্রাউন্ডটা ফিল হয়ে গেল তাই না। আচ্ছা, এবার এখানে আমরা এটাকে ডান করে দিই, তাহলে কি হলো, এটা আমাদের প্যাটার্নে অন্তর্ভুক্ত হয়ে গেল। এবার এটার আমার দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এটা প্যাটার্নে অন্তর্ভুক্ত হলে কোথায় জমা হয়, আমার এই শো অ্যাসেস প্যানেলে গিয়ে জমা হয়, শো অ্যাসেস প্যানেলে কিন্তু জমা হয়ে গেছে তাই না। আচ্ছা, তাহলে কি করব, এখন আমরা হচ্ছে এই আমাদের আর্টবোর্ড বরাবর আমরা প্যাটার্নটা তৈরি করব, কিন্তু আমরা একটা কাজকে আমরা বাদ দিয়ে গেছি। ঠিক আছে, আগেই প্যাটার্নটা শুরু করছি। আমাদের ফার্স্ট কাজ হলো আমাদের এখানে ডিজাইনের পরিবেশটা, আসলে কাজের পরিবেশটাকে তৈরি করতে হবে। তারপর তো যাই হোক, আমরা প্যাটার্নটা তৈরি করে ফেলছি, এখন কাজের পরিবেশটা তৈরি করব। তা আমার এখানে হচ্ছে 17 ইঞ্চি বাই 11 ইঞ্চি হচ্ছে আমার মেইন আর্টবোর্ড, আর ব্লিড সহ আমাদেরকে কাজটা করতে হবে তাই না, ব্লিড বরাবর আমাদেরকে কাজটা করতে হবে। তা আমি এখানে ম্যানুয়ালি হচ্ছে এই ব্লিড বরাবর একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করব, ব্লিড বরাবর একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে ফেললাম। এবার কি করব, আমরা এখান থেকে আমাদের সেফটি এরিয়াটা তৈরি করতে হবে, বা সেফ জোনটা তৈরি করে নিতে হবে। তাহলে আমরা এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করব, এখান থেকে আমরা এটা সিলেক্ট করার পর অবজেক্ট, এখান থেকে পাথ, দেন হচ্ছে অফসেট পাথ। মোটামুটি এর কোনো স্পেসিফিকেশন নাই যে এতটা দিলেই ভালো হবে, মোটামুটি আমরা দিব, দেওয়ার পরে ওকে। এবার হচ্ছে রাইট ক্লিক, মেক গাইড, ঠিক আছে। এটা একটা, আর একটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি একটা গাইড তৈরি করতে হয়, তাহলে কি হয়, আমাদের হচ্ছে আই কেসিং করতে সুবিধা হয় তাই না। কন্ট্রোল আর দিব, কন্ট্রোল আর দিলে কি হবে, রুলার চলে আসবে। এবার জাস্ট হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুই দিক থেকে আমরা গাইড ব্যবহার করব, এই পয়েন্টার এই সেন্টারের মধ্যে গাইডটা দিয়ে দিব। তাহলে কি হবে, আমাদের পরবর্তীতে কাজগুলো করতে অনুমান করতে সহজ হয়ে যাবে তাই না। আচ্ছা, এবার আমাদের এটার মধ্যে যদি আমি প্যাটার্নটা অ্যাপ্লাই করে ফেলি, ধরেন যেটার মধ্যে আমি প্যাটার্নটা অ্যাপ্লাই করি, প্যাটার্নটা কিন্তু ইজিলি এখানে চলে আসবে, হ্যাঁ। সেক্ষেত্রে কি হবে, আমার আগের যে রেক্ট্যাঙ্গেলটা সেটা কিন্তু পাওয়া যাবে না। তাহলে কি করব, আমরা এটাকে একটা কপি, আমার এটা লাগতে পারে, সেজন্য আমি কি করব, এটাকে কপি পেস্ট ইন ফর্ম, দেন এটাকে আমি হাইড করে রাখবো, ওকে। আচ্ছা, এবার আমরা কি করব, এই প্যাটার্নটাকে এখানে অ্যাপ্লাই করে ফেলবো। এটাকে স্ট্রোকটা আমি স্ট্রোক ফিল দুইটাকে নান করে দিলাম, জাস্ট এখান থেকে ফিলটাকে সিলেক্ট করে এই প্যাটার্নটা, হ্যাঁ। আচ্ছা, এখন আমার প্যাটার্নটা আমরা যেভাবে তৈরি করছি, আমরা যদি চাই যে প্যাটার্নটার আমার কালার পরিবর্তন করার দরকার হতে পারে তাই না, বা কোনো হচ্ছে এটার মধ্যে ইফেক্ট অ্যাপ্লাই করার দরকার হতে পারে, পারে কিনা।
আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই অবস্থায় কিন্তু আমরা সেটা করতে পারবো না, হ্যাঁ? আমরা যদি চাই যে প্রত্যেকটার মধ্যে এক শ্যাডো হবে, প্রত্যেকটা বৃত্তর মধ্যে শ্যাডো হবে, ড্রপ শ্যাডো হবে। তাহলে এখন কি সম্ভব? সম্ভব না। কারণ এটা একটা অবস্থায় আছে। তাহলে কি করতে হবে? এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট এখান থেকে এক্সপান্ড করব। এক্সপান্ড করলে দেখেন এটা এখানে অবজেক্ট, স্ট্রোক সবকিছু ডিসেবল। শুধুমাত্র ফিল। কারণ এখানে ফিল ছাড়া কিন্তু কিছু নেই। তাই না? তাই সেজন্য ফিলটা এনাবল আছে। এই অবস্থায় আমরা ওকে করে ফেলবো। ফিলটা এক্সপ্যান্ড হয়ে গেল। আচ্ছা, এবার দেখেন এখানে হট চিহ্ন, তার মানে এখানে হজবরল আছে। আবার আমাকে এটা এক্সপান্ড করতে হবে। পুনরায় আমরা অবজেক্ট এখান থেকে এক্সপান্ড। এবার দেখেন স্ট্রোকও কিন্তু এনাবল হয়ে গেছে, তাই না? এবার এখানে ফিল্ড আমরা তো একবার এক্সপান্ড করে ফেলছি, ফিল্ডটা আবার করার দরকার নাই। ফিল্ডটাকে আনচেক করব, স্ট্রোক চেক থাকবে। দেন এখান থেকে ওকে। তো এই অবস্থায় এটাকে আমরা কি করব? কাট করব। এখানে আলাদা করার জন্য এটাকে কাট করব। এবার এখানে সিলেক্ট করে দেখব যে এক্সট্রা অবজেক্ট আছে কিনা। এক্সট্রা এলিমেন্ট আছে। এটা কিন্তু আমাদের পরবর্তীতে ঝামেলা করতে পারে। দেন এটাকে আমরা কি করব? এটাকে আমরা ডিলিট করে দিব, ঠিক আছে? এবার যেটা আমরা কাট করে রাখলাম সেটাকে সেম জায়গায় পেস্ট করার জন্য পেস্ট ইন প্লেস অথবা পেস্ট ইন ফন্ট আমরা যে কোনো একটা কমান্ড ব্যবহার করতে পারি। তাহলে দেখেন এটা কিন্তু সম্পূর্ণটা এইভাবে এখন এখানে চলে আসছে। এই অবস্থায় এটাকে আমরা গ্রুপ করে নিই যাতে আমার পরবর্তীতে ঝামেলা না হয়, ঠিক আছে? এবার চাইলে আমরা এটার কালার পরিবর্তন করতে পারি, পারি কিনা? এই দেখেন কালার কিন্তু আমরা যেটা কালার চাচ্ছি আমার কিন্তু এখন কালার পরিবর্তন হচ্ছে, তাই না? আচ্ছা, কালারটা আমরা পরিবর্তন করে দিলাম। আমি এটাকে ধরেন যে আমি সাদা কালার ব্যবহার করবো। সাদা কালার দিলাম। সাদা দিলে তো কিছুই দেখা যাবে না। সাদা রাখা অবস্থায় আমি এখানে শ্যাডো ব্যবহার করবো। ইফেক্ট, স্টাইলিশ, এখান থেকে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো এনাবেল হয়ে গেছে। তো এখানে ড্রপ শ্যাডোটা যখন আমরা ইয়ে করবো, আমাদের মাপের একক কিন্তু এখানে ইঞ্চ করা আছে, তাই না? এখানে যার কারণে আমাদের এখানে দেখেন যখন আমরা মাপটা পরিবর্তন করব অনেকগুলো সংখ্যা দেখা যাচ্ছে। আমাদের পরিবর্তন করতে একটু ঝামেলা হতে পারে। সেক্ষেত্রে কি করব? আমরা ইফেক্ট দেওয়ার আগেই এটাকে আমরা এখানে মাপের এককটা পরিবর্তন করে দেবো। আমি পিক্সেল করে দিলাম। সবচেয়ে কম যেটা আমাদের সংখ্যা বোঝায় এখানে পিক্সেল, সেটা আমরা ব্যবহার করলাম। করার পরে ইফেক্ট এখান থেকে হচ্ছে স্টাইলিশ, দেন এখান থেকে ড্রপ শ্যাডো। ওকে? এবার দেখেন একটা সংখ্যার মধ্যে চলে আসছে, তাই না? চাইলে আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে পারি। তো আমি সব জায়গায় এক এক করে ব্যবহার করলাম। আপনারা ডিফল্ট সেটিং হিসেবে এখানে 7px করে দেখতে পারবেন, 7 অথবা 5 এরকম দেখতে পাবেন। তো আমি এখানে সবচেয়ে কম যেটা সেটা ব্যবহার করলাম। আর বেশি দূরত্বের দরকার নাই, এভাবে ব্যবহার করুন, দেন ওকে। এখন দেখেন এটা কিন্তু শ্যাডোটার কারণে আমার এটা সম্পূর্ণত দেখা যাচ্ছে, তাই না? শ্যাডোটা আমার এটা হাইলাইট করে দিচ্ছে। আচ্ছা, এবার আমার যেটা এখানে শো করা হাইড করা ছিল সেটা এখানে আমরা শো করে ফেলবো। এই যে শো হয়ে গেল। এবার চাইলে আমরা এটার কালার পরিবর্তন করতে পারি। আমাদের ইচ্ছা মতো আমরা কালার এখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে? যে আমি এই কালারটা ব্যবহার করলাম। ওকে? আচ্ছা, এবার আমরা কি করতে পারি? এই যেটার আমি কালার ব্যবহার করলাম আর কি, এই যে এইটা, হ্যাঁ, এইটা দিয়ে আমি বাকি অংশগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা মাস্ক করবো। তো সেটা আমরা একবারে পরে মানে সবার পরে আমরা একবারে মাস্ক করে ফেললে কি হবে? আর্টবোর্ডের যে বাইরে যেগুলো আছে সেগুলো দেখা যাবে না, তাই না? আমাদের তো আর্টবোর্ডের বাইরে যেগুলো আছে সেগুলো রাখা যাবে না, সেজন্য এইভাবে রাখতে হবে। যাই হোক, আমাদের কি হলো, ব্যাকগ্রাউন্ড তার একটা ফিল করার কারণে এরকম একটা আমরা ডিজাইন করে ফেললাম। আচ্ছা, এরপর দেখি আমাদের এখানে কি আছে। এরপর দেখেন এরকম একটা কিন্তু ডিজাইন করা আছে। এরপর আমাদের ভিতর আর একটা ডিজাইন আছে। আমরা এই দুইটা করে ফেলবো। তো দেখেন এই কর্নার ডিজাইনটা আমি কিভাবে করছি। কর্নার ডিজাইনটা করার জন্য আমি জাস্ট হলো এখানে ফার্স্ট হচ্ছে আমি এখান থেকে পলিগন টুলটা ব্যবহার করছি। পলিগন রিসাইজ করে দিলাম। এরপর হচ্ছে এই ডাইরেক্ট সিলেকশন দিয়ে একদিকের পয়েন্টগুলো আমি সিলেক্ট করলাম। করার পরে ওই পয়েন্টগুলোকে জাস্ট একটু সরাই দিলাম, ঠিক আছে? তাহলে পলিগনটা রিসাইজ হয়ে গেল, এরকম হলো, রিশেপ হলো। এবার এই অবস্থায় আমরা কি করব? এটাকে হচ্ছে রোটেট টুলের মধ্যে ডাবল ক্লিক করব, ঠিক আছে? রোটেট টুলের মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, আপনার হচ্ছে পুরো অবজেক্টটা যাতে সিলেক্ট হয়। রোটেট টুলের মধ্যে ডাবল ক্লিক করব। রোটেট টুলে ডাবল ক্লিক করলে রোটেট অপশনটা এনাবেল হয়ে যাবে। এখানে একটা যে কোনো পরিমাণ দিয়ে দিবেন। ধরেন যে এখানে কত দেওয়া ছিল, 15 ডিগ্রি, আমি এটাই রাখলাম। দেন এখানে কপি করব। কপি করলে কি হবে? এটাও থাকবে, আগেরটাও থাকবে, ঠিক আছে? এবার এই আমরা যদি আরো চাই তাহলে কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে ডুপ্লিকেট হতেই থাকবে। বুঝে গেছে ব্যাপারটা? আচ্ছা, এবার এটাকে সিলেক্ট করে আমি এটার স্ট্রোক সাইজটা বাড়াই দিই। ফার্স্ট হচ্ছে স্ট্রোক সাইজটা একটু বাড়াই দিই, এরকম করে দিলাম। কালার যদি আপনি পরিবর্তন করতে চান, কালার এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন। কালারটা আমি পরিবর্তন করে দিলাম। আমি এটাকে হচ্ছে স্ট্রোক এবং ফিল দুই জায়গায় কালার ব্যবহার করব। এই যে এখানে আমি ফিলে কালার দিয়ে দিলাম। তো এরকম হয়ে গেল। এবার দেখেন এই যে এই
দেখেন এরকম ঝামেলা হয়ে গেছে, কিছু অবজেক্ট দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না। সম্পূর্ণটা যাতে দেখা যায় এবং নতুন যাতে একটা ডিজাইন তৈরি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা এখানে এটা কি করতে পারি, এটার যে ব্লেন্ডিং মোডটা আছে সেটা পরিবর্তন করে দিতে পারি। ব্লেন্ডিং মোডটা হচ্ছে কোথায় থাকে, আপনি জাস্ট হলো এই যে ট্রান্সপারেন্সি প্যানেলে যাবেন, ট্রান্সপারেন্সি প্যানেলে যাওয়ার পর এখানে দেখেন ব্লেন্ডিং মোডটা দেওয়া আছে নরমাল, তাই না? এখান থেকে ব্লেন্ডিং মোডটা আপনি পরিবর্তন করে দেন, তাহলে পরিবর্তনটা বুঝতে পারবেন। বুঝা গেছে ব্যাপারটা? যে ব্লেন্ডিং মোডটা দিলে এখানে মোটামুটি মানানসই হচ্ছে, আপনি সেটা ব্যবহার করবেন। এটা পরিবর্তন করলে আপনি আপনার মতো করে ব্যবহার করে কাজ করতে পারবেন। দেখেন বিভিন্ন রকমের ডিজাইন এখানে তৈরি হয়ে যাচ্ছে, হ্যাঁ, ব্লেন্ডিং মোড যখন আমরা পরিবর্তন করে দিচ্ছি। আমি এখান থেকে ধরেন যে এখানে মাল্টিপ্লাই এই অপশনটাই ব্যবহার করব। এবার কি করব, সম্পূর্ণটা সিলেক্ট করার পরে এটা আমাদের এই অবস্থায় রাখলেও যেহেতু আমরা মাস্ক ব্যবহার করবো, এটা এক্সপ্যান্ড করার দরকার নাও হতে পারে। তারপর আমরা কি করব, কোনো কিছুকে আমরা স্টক অবস্থায় রাখবো না, এটাকে আমরা অবশ্যই ফিলে কনভার্ট করে দিব। হ্যাঁ, এই যেরকম হয়ে গেল। এবার এটাকে গ্রুপ, ঠিক আছে? খুবই কিন্তু সিম্পল, জাস্ট একটু আমাদের টেকনিক গুলো জানতে হবে, হ্যাঁ, হলেই আমরা কিন্তু খুব জটিল জটিল ডিজাইন খুব ইজি পদ্ধতিতে আমরা করতে পারবো। তো এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল করি, যখন আমি এটাকে আমরা এখানে রাখতেছি, এটা ব্লেন্ডিং মোডটা পরিবর্তন হওয়ার কারণে আমার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু এখানে শো করতেছে, এটা কিন্তু আমাদের ঝামেলা, তাই না? আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না, শুধু এই ডিজাইনটা এখানে হাইলাইট হয়ে যাবে। আমি কোনোভাবে এটাকে করতে পারতেছি না, অ্যারেঞ্জ করে আমি উপরে নেই নিচে নেই কোথায় নেই, আমি তারপরে কিন্তু এটা হচ্ছে না, তাই না? তাহলে কি করতে হয়, কি করতে হবে, দেখেন এই যে ডিজাইনটা আছে এর নিচে আরেকটা আমাদের সাদা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, যেটার ব্লেন্ডিং মোডটাকে নরমাল রাখতে হবে। ওই নরমাল রাখলে আমার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা কিন্তু আর উপরে উঠতে দিবে না, তাই না? এখন আমরা সেইটা করে ফেলবো, ঠিক আছে? তো কি করব, এটাকে কপি পেস্ট ইন ফন্ট, দেন এটাকে আমরা হাইড করে দেই, একটা হাইড হয়ে গেল। এবার সম্পূর্ণ অবজেক্টটাকে আমরা সিলেক্ট করে আমরা সম্পূর্ণটাকে একটা করে নিতে পারি, তাহলে আমাদের ঝামেলা কমে যাবে। একটা করে নিলাম, তারপরে এটাকে আমি এখানে সাদা করে দিলাম, ঠিক আছে? এবার দেখি আমাদের এটা ব্লেন্ডিং মোডটা কি করা আছে, ব্লেন্ডিং মোডটা অবশ্যই নরমাল করে দিতে হবে, তাহলে মনে হয় কাজটা হবে। আচ্ছা, এবার আবার যেটা এখানে হাইড করা ছিল সেটা এখানে শো করে দিই। এবার দুইটাকে সিলেক্ট করে এখানে আমরা গ্রুপ করি, ঠিক আছে? এখানে এবার এখানে নিয়ে আসলে দেখেন আর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না, ঠিক আছে? এরকম আমাদের এই এই টেকনিক গুলো আমাদের কিন্তু জানতে হবে, এগুলোই কিন্তু আমাদের কাজ, ঠিক আছে? এই টেকনিক গুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এমনি ভাবে এটাকে আমি কি করব, চারিদিকে দিয়ে দিব। হ্যাঁ, আমি আরেকটু ছোট করে দিচ্ছি। ওকে, আমি এইভাবে বসাই দিলাম, চারদিকে চারটা বসাই দিলাম। তাহলে আমাদের কিন্তু মোটামুটি 1/3 কাজ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এই ভিতরের ডিজাইনটা করব, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের ডিজাইন কিন্তু আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে কাজে লাগে। হ্যাঁ, এটা আমরা কিভাবে করতে পারি, অনেক ওয়ে আছে। তো আমি খুব সহজ টেকনিক গুলো দেখানোর চেষ্টা করি, বরাবরের মতো আজকেও কিন্তু সেটা করব, ঠিক আছে? তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি, দেখেন আমি খুব সহজে দেখাবো। এই যে এখানে পেন টুল নিব, পেন টুল নেওয়ার পরে জাস্ট হচ্ছে এইভাবে, প্রথমে হচ্ছে আমরা এইভাবে কি করব, এই স্ট্রেট লাইন গুলো তৈরি করবো। এটা করতে পারবো তো সবাই, তাই না? খুব ইজি ব্যাপার। এইভাবে আমি স্ট্রেট কিছু লাইন তৈরি করে ফেলছি, অবশ্যই শিপ চেপে ধরে ধরে করবেন। আর এই যে আমি এটা করছি, এটা চাইতে একটু আই কেসিং এর মাধ্যমে একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে? দুই দিকের মাপটা একটু কম বেশি হলেও কোনো সমস্যা নাই, আমি শিপ চেপে ধরে কাজটা করলাম। বুঝতে পারছেন? দেখেন এইটা প্রথমে করে নিতে হবে, এইটা করতে পারবো তো নাকি? আচ্ছা, তাহলে এখন কি আমরা এইটা করতে পারলে আমাদের ওই ডিজাইনটা কিন্তু করা সম্ভব, ঠিক আছে? এবার এইটা সিলেক্ট করার পরে এখানে দেখেন কার্ভেসার টুল, কার্ভেসার টুলের কাজ হচ্ছে কি, আপনি যেমন পেন টুল দিয়ে কোনো কিছু আমরা ড্রয়িং করলাম, জাস্ট সবগুলো কর্নার হলো, কার্ভেসার টুল দিয়ে কি করলে কি হয়, সবগুলো এই কার্ভ হয়ে যাবে, ঠিক আছে? সবগুলো এরকম স্মুথ হয়ে যাবে। হ্যাঁ, তা আমরা কিন্তু এবার ড্রয়িংও করতে পারি, আবার কোনো অবজেক্টকে, কর্নার অবজেক্টকে এই কার্ভেসার টুলের সাহায্যে আমরা কার্ভও করতে পারি। কিভাবে, জাস্ট এই কার্ভেসার টুলটা সিলেক্ট করব, এই পয়েন্টগুলোর মধ্যে ক্লিক করব, দেখেন এটা কার্ভ হয়ে গেল, এখানে ক্লিক করব, দেখেন এটা কার্ভ হয়ে গেল। হ্যাঁ, এমনি ভাবে আমাদের যেখানে যেখানে কার্ভ করা দরকার জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। খুব ইজি ব্যাপার না? আচ্ছা, এবার হচ্ছে এটা সিলেক্ট করে পুনরায় পেন টুল, জাস্ট হচ্ছে এখানে আমি এরকম একটা আর কি করব। হ্যাঁ, এটা অবশ্যই করতে পারবো আমরা, জাস্ট হচ্ছে নিচ নিচ বরাবর আমি এরকম একটা ডিজাইন তৈরি করবো। হ্যাঁ, এই যে এই পয়েন্টটাকে আমি একটু কার্ভ করে দিচ্ছি। যদি এইটা করতে পারি পুরো ডিজাইনটা আমাদের করা সম্ভব।
আচ্ছা, এবার কি করব, এই ডিজাইনটাকে জাস্ট সিলেক্ট করে আমরা হচ্ছে এটাকে ট্রান্সফর্ম করব। আমরা এখানে টুল দিয়েও করতে পারি ট্রান্সফর্ম। এই যে হচ্ছে রিফ্লেক্ট, সরি, রিফ্লেক্টে আপনি ডাবল ক্লিক করেন, রিফ্লেক্ট অপশন এনাবেল হবে। এখান থেকে ভার্টিক্যাল, ভার্টিক্যাল 90 ডিগ্রি, দেন এখানে কপি। তাহলে একটা থেকে আরেকটা হয়ে যাবে। এটাকে আপনি যেখানে বসানো দরকার বসাই দেন। বসাই দেওয়ার সময় অবশ্যই একটার উপরে যাতে আরেকটা ওভারল্যাপিং হয় এটা খেয়াল করতে হবে। এইভাবে বসানো যাবে না বা এরকম করে বসানো যাবে না, সেই ক্ষেত্রে আমাদের ঝামেলা হতে পারে। একটু হলেও ওভারল্যাপিং হতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার এই পুরো অংশটাকে সিলেক্ট করব। আবার হচ্ছে আমরা এটাকে রিফ্লেক্টে ডাবল ক্লিক, এবার হচ্ছে হরিজন্টাল, ভার্টিক্যালের পরিবর্তে হরিজন্টাল, এবার কপি। তাহলে কি হয়ে যাবে, উপরে হলো একটা, নিচেও আর একটা থাকবে। বুঝে গেছে ব্যাপারটা? এরকম, হ্যাঁ। আচ্ছা, তারপর আমাদের আরেকটা কাজ করতে হবে। এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটাকে আমাদের এখানে হচ্ছে পেন টুলের মাধ্যমে পুরোটাকে অ্যাড করে দিতে হবে। এইটা এবং এইটা দুটো অ্যাড করে দিতে হবে। এই জায়গাটাকেই আমাদের হচ্ছে ট্রান্সফর্ম, দেন হচ্ছে রিফ্লেক্ট, কপি। বুঝে গেছে ব্যাপারটা? এবার দুইটা সিলেক্ট করে আমরা কি করব, জাস্ট হচ্ছে এখানে শেপ বিল্ডার, এবার মাঝখানের অংশটাকে ইউনিট করে দিব। বুঝে গেছে ব্যাপারটা? তাহলে দেখেন চমৎকার ভাবে আমাদের এই ধরনের একটা কঠিন ডিজাইন খুব সহজ পদ্ধতিতে হয়ে গেল, তাই না? এবার আমরা এটাকে জাস্ট আর্টবোর্ড বরাবর অ্যালাইন করে দিতে পারি। এটা এখানে আর্টবোর্ড বরাবর এটা সুন্দরভাবে চলে গেছে। আপনি চাইলে যদি এখানে সাইজের কম বেশি হয়, যে আপনার এখানে সাইজটা কম বেশি হয়ে যাচ্ছে, তখন আপনি ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই দিকের অংশগুলোকে বাড়াই দিতে পারেন অথবা কমাইও দিতে পারেন। বুঝে গেছে? যতটা মানানসই হবে ঠিক ততটা করবেন। আচ্ছা, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি আছে, যে এই এই ডিজাইনটাও দেখা যাচ্ছে, এখানে একটা আলাদা কালারও দেখা যাচ্ছে, আবার একটা স্ট্রোকও আছে। আমরা এটা করব। আচ্ছা, তো এইটা করার জন্য আমাদের এখানে দুইটা অবজেক্ট দরকার হবে, হ্যাঁ। এই যে এই অবজেক্টটা দুইটা দরকার হবে আমাদের, যেটা তৈরি করলাম আর কি সর্বশেষ এইটা। যেহেতু দুইটা দরকার হবে, একটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এবার হচ্ছে হাইট, কন্ট্রোল 3, ঠিক আছে? এবার এইটাতে আমরা কালার দিয়ে দিব, ফিল কালার। তবে সোয়াচ প্যানেল থেকে দিলে এখানে সুবিধা হবে। ধরেন যে আমি এখান থেকে হচ্ছে এই কালারটা ব্যবহার করবো, হ্যাঁ। এই কালারটা ব্যবহার করার পর যদি আমরা এখানে ব্লেন্ডিং মোডটা পরিবর্তন করে দিই, তাহলে কি আসতে পারে দেখি। মাল্টিপ্লাই, এটা করলে মনে হয় লাইটেন, এই দেখেন মোটামুটি কিন্তু করলে এই দুইটাই আমার দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, তার মানে কি, আমরা এই ব্লেন্ডিং মোড পরিবর্তন করার কারণে আমাদের কিন্তু সবগুলো অবজেক্টকে একসঙ্গে শো করতে পারি, তাই না? আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব, স্ট্রোকটা দিব। তো স্ট্রোকটা দিব হলো এইটার মধ্যে দিব না, একসঙ্গে দুইটা এর মধ্যে একটার মধ্যে কাজ করা যাবে না। আমরা আগে যেটা হাইড করে রাখলাম আর কি, সেটাকে শো করে দিব। এবার এটার স্ট্রোক সাইজটা আমি এখানে থেকে বাড়াই দিব। তো দেখেন এখানে স্ট্রোকের এখানে দেখেন কোন জায়গায় কর্নার দেখা যাচ্ছে, কোন জায়গায় আবার কর্নার নাই, কাজের মধ্যে কিছু মানে ঝামেলা দেখা যাচ্ছে, তাই না? এটা আপনি কিভাবে ইয়ে করবেন, জাস্ট স্ট্রোক অপশনে যাবেন। এখান থেকে স্ট্রোক অপশনে আপনি হচ্ছে এই রাউন্ড জয়েন এখানে ক্লিক করলে দেখেন এইটা কিন্তু এরকম সবগুলো রাউন্ড হয়ে যাবে, হ্যাঁ। এরপর আপনি আপনার ইচ্ছা মতো এটাকে কালার দিতে পারবেন। বুঝে গেছে ব্যাপারটা? আচ্ছা, মাঝখানের যে ইয়াটা আমরা ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করলাম, এই যে এটা, এটা আমরা এখান থেকে কালার এখন চেঞ্জ করে দিতে পারি, যে যেটা এটা এখানে মানানসই হবে আমরা সেই কালারটা এখানে ব্যবহার করতে পারি। আমাদের ইচ্ছা মতো কালার এখানে ব্যবহার করতে পারি। ওকে, যেটা আর কি এখানে মানানসই হবে আমরা এই কালারটা এখানে ব্যবহার করতে পারি। তো এই মোটামুটি শেষ হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আর্টবোর্ডের ভিতরে যেগুলো আছে সেগুলো রাখতে হবে, আর্টবোর্ডের বাইরের গুলো আমাদেরকে বাদ বাদ দিয়ে দিতে হবে। সেটা আমরা কিভাবে করব, জাস্ট হচ্ছে আর্টবোর্ড বরাবর আমাদের একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করে নিতে হবে। এইভাবে আর্টবোর্ড বরাবর আমাদের একটা জাস্ট রেক্ট্যাঙ্গেল আমরা ড্রয়িং করব। আমি এখান থেকে আউটলাইনটা চেক করে কাজটা করছি। দেখেন অনেক কিন্তু হ্যাজার্ড দেখা যাচ্ছে, এগুলো আমরা কমাই ফেলবো, হ্যাঁ। আচ্ছা, জাস্ট এই আর্টবোর্ড বরাবর প্রত্যেকটা অংশকে জাস্ট তাই করতে হবে। আচ্ছা, এই যে আপনার জুম ইন জুম আউট এগুলো ঝামেলা হতে পারে, আপনি এখান থেকে কি করতে পারেন, আপনি নেভিগেটর প্যালেটটা ব্যবহার করতে পারেন। নেভিগেটর, হ্যাঁ, নেভিগেটর এখানে দেখা যাচ্ছে না। যদি এরকম ঝামেলা হয় আপনি কি করতে পারেন,
নেভিগেটর প্যানেলটা ব্যবহার করতে পারেন। নেভিগেটরের কাজ হচ্ছে কি, আপনার এই জুম ইন জুম আউট করা, নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া। দেখেন আমি সহজে এখান থেকে এখানে আসতে পারছি, সহজে এখান থেকে এখানে যাইতে পারতেছি, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা অংশ আমরা এখানে মিলাই দিব। দেওয়ার পরে কি করব, সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করব, করার পরে রাইট ক্লিক, এখান থেকে ক্লিপিং মার্কস। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে কি হবে, আমাদের পূর্ণাঙ্গ ডিজাইনটা তৈরি হয়ে যাবে। আজকের কাজ এইটাই ছিল। হ্যাঁ, তো আশা করি সবাই বুঝতে পারছেন।